হ্যান্ডলিংয়ে উন্নত সেবা পাচ্ছে না বিদেশি উড়োজাহাজ সংস্থা। বিমান বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ নেয়ার অভিযোগ। যানজট যেন রাজধানীর গলার কাটা। আইন ভাঙার শীর্ষে বাস, বলছে ট্রাফিক্স। কার্যকর উদ্যোগের তাগিদ। ডাকসু জাকসুর তিক্ত অভিজ্ঞতায় চাকসুতে প্যানেল দেয়নি বাকছাস। প্রশাসনের পক্ষপাতকে দুষছেন সংগঠনের নেতারা। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান। মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার। এবং এশিয়া কাপে আফগানিস্তানকে ৬ উইকেটে হারালো শ্রীলঙ্কা। লঙ্কানদের নাটকীয় জয়ে সুপার 4-এ বাংলাদেশ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সানিম রিথা এবং আমি শামিমা শাম্মী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমান বাংলাদেশের একচেটিয়া নিয়ন্ত্রণে মানসম্মত সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। বিশেষজ্ঞরা বলছেন একাধিক প্রতিযোগী না থাকার সুযোগ নিচ্ছে বিমান বাংলাদেশ। সেবা নিতে অন্যান্য দেশের তুলনায় বাড়তি খরচ দিতে হচ্ছে বিদেশি বিমান সংস্থাগুলোকে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব নিতেও প্রস্তুত বলে দাবি বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন সানিম রিধা। জনসংখ্যা ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থান বিবেচনায় বরাবরই সম্ভাবনাময় বাংলাদেশের আকাশপথ। তবে এয়ারলাইন্সগুলোর সামনে থাকা বিশাল সুযোগ কাজে লাগাতে অনেকটাই ব্যর্থ ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ। নানা অব্যবস্থাপনার অভিযোগ আর বাড়তি খরচে দিন দিন এয়ারলাইন্সগুলোর তাদের কার্যক্রম পরিচালনায় অনাগ্রহী হচ্ছে। বিশেষ করে বিদেশি এয়ারলাইন্সগুলো বাড়তি খরচ করতে হয় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে। ঢাকার এই এয়ারপোর্টে ৩৫টি বিদেশি এয়ারলাইন্স তাদের কার্যক্রম পরিচালনা করে। এ সকল এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং দেখে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। তবে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারপোর্টের যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে সার্ভিস চার্জ, সেটি বাংলাদেশের তুলনায় দ্বিগুণ বা কয়েক গুণ কম। তবে বাংলাদেশের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে এত বেশি টাকা খরচের পরও আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছে কিনা এসব বিদেশি এয়ারলাইন্সগুলো, আর এত টাকা বাড়তি দিয়েই কেন গ্রাউন্ড হ্যান্ডলিং করতে হচ্ছে তাদের। মূলত উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণের পর সেটাকে পার্কিং বেতে নেয়া, যাত্রীদের মালামাল ওঠানো নামানো সহ চেক ইন কাউন্টারের সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অন্তর্ভুক্ত। আর এই সেবাটা পুরোটাই দেখভাল করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এজন্য প্রতি ফ্লাইটে বিদেশি এয়ারবাস থেকে বানভেদে $২২০০ থেকে $৬,০০০ নিচ্ছে বাংলাদেশ বিমান, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ অনেক দেশই ঢাকার চেয়ে অনেক কম খরচে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা পাচ্ছে এয়ারলাইন্সগুলো। আমাদের দেশে গ্রাউন্ড হ্যান্ডলিংটা এয়ারলাইন্স এবং আমাদের যারা স্টেক হোল্ডার তারা দাবি করে যে এখানে একটু বেশি। তা এটার কারণ হিসেবে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই গ্রাউন্ড হ্যান্ডলিংটার কম্পিটিটিভনেসটা নাই, যে এখানে যে একটা কম্পিটিশন হতো, যদি মাল্টিপল গ্রাউন্ড হ্যান্ডলার থাকতো তাহলে হয়তো বা কম্পিটিশন হলে পরে প্রাইসটা কমে আসতো। তবে দ্বিগুণ খরচ দিয়েও বিদেশি বিমান সংস্থাগুলো তাদের প্রত্যাশিত সেবা পাচ্ছে না। ফলে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দিতে বাড়তি লোকবল নিয়োগ দিতে হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর। বাড়তি গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যয়ে প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ যাত্রীদের কাঁধে, যার বড় উদাহরণ টিকিট মূল্য। আঞ্চলিক অন্যান্য দেশগুলো থেকে বাংলাদেশের টিকিট মূল্য অনেক বেশি, ফলে অনেক যাত্রী বিকল্প পথ বেছে নিচ্ছে। যেখানে অন্যান্য দেশে একাধিক গ্রাউন্ড হ্যান্ডেলার, সেখানে ঢাকায় গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবার উপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একচেটিয়া নিয়ন্ত্রণ। সামনে আমরা 24 থেকে 30 মিলিয়ন প্যাসেঞ্জারের চিন্তা করছি, অ্যানাদার 5 to 10 years। তো ওই জায়গায় আসলে এই একটা গ্রাউন্ড হ্যান্ডলার দিয়ে আমাদের পক্ষে সম্ভব না। আন্তর্জাতিক মানের সেবা দিতে গেলে যে অভিজ্ঞতা থাকা দরকার, অভিজ্ঞতাটা তো যখন এটা কম্পিটিশন, একটা বিদেশি পার্টনার থাকবে অথবা অন্য দেশের, কারণ আমরা যদি আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দেখি, প্রত্যেকটা বিমানবন্দরই কিন্তু নিজস্ব দেশের হ্যান্ডলার আছে এবং বাইরের যারা ইন্টারন্যাশনাল অপারেটর আছে। তখন হয় কি দুজনের ভিতরে একটা কম্পিটিশন হয়।
এত অভিযোগের মধ্যে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব 2 বছরের জন্য বাংলাদেশ বিমানকে দেওয়া হয়েছে। বর্তমানে একবারে 8টি বিমান হ্যান্ডলিংয়ের সক্ষমতা আছে হজরত শাহজালাল বিমানবন্দরের। আর থার্ড টার্মিনাল চালু হলে সেই সক্ষমতা বেড়ে দাঁড়াবে 20টিতে। তাই প্রশ্ন ছিল, বর্তমানে যেখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হিমশিম খাচ্ছে, সেখানে তৃতীয় টার্মিনালের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ বিমান? থার্ড টার্মিনালকে টার্গেট করে অনেক জনবল নিয়োগ হয়েছে, লাস্ট 1 ইয়ার বা মোর দেন 1 ইয়ার অনেক লোকজন নিয়োগ হয়েছে এবং আমাদের সাফিসিয়েন্ট গ্রাউন্ড স্টাফ আছে, চেক ইন স্টাফ রয়েছে। আর যেটা বললেন যে আমাদের হয়তো অনেক আগে হয়তো সংকট ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো সংকট নেই। বিশেষ করে থার্ড টার্মিনালকে টার্গেট করে আমরা জনবল নিয়োগ দিয়েছি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন ক্যাপাবল টু প্রোভাইড ম্যান পাওয়ার টু আদার্স এয়ারলাইন্স। ইতিমধ্যে তৃতীয় টার্মিনালের কাজও শেষের পথে। ফলে সেবার মান বাড়ানো না গেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আকৃষ্ট করতে ব্যর্থ হবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। ইন টার্মস অফ সার্ভিস, যে আমরা সার্ভিসটা কতটুকু উন্নত করতে পারতেছি, ইন টার্মস অফ ইকোনমি। সানিম মৃধা, এখন, ঢাকা। রাজধানীর শুধু গুলশান 1 নম্বরে সিগন্যাল 48 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। আইন ভাঙার তালিকার শীর্ষে রয়েছে গণপরিবহন বাস। কোনো বাসের বিরুদ্ধে 300 বারের বেশি ট্রাফিক আইন ভঙ্গের নজির রয়েছে। এসব তথ্য উঠে এসেছে ট্রাফিক্স নামের একটি সংস্থার বিশ্লেষণে। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গ করা এখন অনেকটাই নিয়মে পরিণত হচ্ছে। তবে কোন পরিবহন সবথেকে বেশি এই নিয়ম ভঙ্গ করে তার কোনো সঠিক উপাত্ত এখনো কারো হাতে নেই। সম্প্রতি একটি সংস্থা এআই প্রযুক্তির মাধ্যমে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে গুলশান 1 সিগন্যাল থেকে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় সবথেকে বেশি ট্রাফিক আইন ভঙ্গ করে বাস। ঢাকা নগরীর গলারকাটা যানজট, যার অন্যতম কারণ ট্রাফিক আইন ভঙ্গ করা। সড়কে কিছুক্ষণ দাঁড়ালেই এই আইন ভঙ্গের বাস্তব চিত্র চোখে পড়ে। গত জুন মাসে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানবাহনকে আইনের আওতায় আনার লক্ষ্যে ট্রাফিক্স নামে একটি সংস্থা নিজ উদ্যোগে পরীক্ষামূলকভাবে আইন ভঙ্গের সঠিক চিত্র তুলে ধরার কাজ শুরু করে। সংস্থাটি নগরীর গুলশান 1 নম্বর মোড়ে 10টি ক্যামেরা বসিয়েছে ট্রাফিক আইন ভঙ্গের চিত্র পর্যবেক্ষণের জন্য। এআই প্রযুক্তি ব্যবহার করে এসব ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তারা পেয়েছে ভয়ঙ্কর তথ্য, যেখানে দেখা গেছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত 48 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। বাস সব থেকে বেশি ভায়োলেট করছে। গত 3 মাস যাবৎ আমরা অ্যানালাইসিস করে এখন পর্যন্ত 48 লাখের মতো আমরা ভায়োলেশন পেয়েছি। সো এখন পর্যন্ত আমরা এখন আমাদের সিস্টেম দিয়ে আমরা ই-কেস ফাইল করতে আমরা সক্ষম। আমরা চাইলেই ট্রাফিক অমান্যকারীকে আইনের আওতায় আনতে পারবো প্রচলিত আইন অনুযায়ী। ট্রাফিক্সের এই উদ্যোগের সাথে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছে নিয়ম ভঙ্গের কারণেই মামলা দায়ের করতে কাজে আসবে এই প্রকল্প। এই মামলার ক্ষেত্রে বেশ ভালো কাজে আসবে, কারণ কখন কে ভায়োলেট করছেন ওটা তো রেকর্ড থাকবে, তো রেকর্ড দেখে কিন্তু আমরা প্রসিকিউশনে যেতে পারবো। এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। পাইলট প্রকল্পের ফলাফল ভালো হলে সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়ার পক্ষে মত তাদের। যে কোনো ইনোভেটিভ আইডিয়া এটা অবশ্যই প্রথমে সাধুবাদ পাওয়ার যোগ্য। ঢাকা শহরের মতো একটা জায়গায় এখানে সরকারি সংস্থার বাইরে বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে এমন অনেক ব্রিলিয়েন্ট লোক আছে যারা কাজ করে। তারা নতুন নতুন এরকম প্রযুক্তি নির্ভর আইডিয়া নিয়ে আসে যেগুলো খুব কার্যকর হতে পারে। কয়েকটি ইন্টারসেকশনে এগুলোর প্রয়োগ করা যেতে পারে পাইলট বেসিসে, এবং তার যে লার্নিং সেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আর একটু ওয়াইডার স্কেলে যেতে পারে। বিভিন্ন সময় রাজধানীর ট্রাফিক আইন কার্যকর নিয়ে উদ্যোগ নিয়েছে নানান সংস্থা। তবে সমন্বয়হীনতার অভাবে ভেস্তে গেছে সেসব উদ্যোগ। তাই নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রকল্পকে স্বাগত জানানো এবং সেগুলো বাস্তবায়নে জোর দেয়া। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ডাকসু জাকসু নির্বাচনে হারের তিক্ত অভিজ্ঞতা এবার চাকসু নির্বাচনে প্যানেলই দেয়নি গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস। মাত্র 1.5 বছর আগে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যে সংগঠনটির নেতারা, নির্বাচনে তাদের কেন এমন ভরাডুবি, সে প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। দলটির নেতাদের দাবি, চবিতে প্রশাসনের পক্ষপাতের কারণে তারা অংশ নিচ্ছেন না। তবে নিজস্ব ব্যানারে না হলেও
কৌশলে স্বতন্ত্র প্যানেল থেকে অংশ নিচ্ছেন সংগঠনের অনেক নেতা। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। সম্প্রতি ডাকসু ও জাকসু দুটি নির্বাচনেই ভরাডুবি হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এ সংগঠনটির নেতাদের ছাত্র সংসদ নির্বাচনে কেন এমন ভরাডুবি, সে প্রশ্ন এখন আলোচনায়। চাকসু নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিও অংশ নিচ্ছেন না নির্বাচনে। ফেসবুকে নিজেকে জুনিয়র ছাত্র দাবি করে অংশ না নেয়ার ঘোষণা দেন তিনি। তবে সংগঠনের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন অনেকে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের সংগঠক এম রাশিদুল হক দিনারকে বহিষ্কার করা হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। তার দাবি, চবিতে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় কিছু নেতার সমালোচনায় কাল হয়েছে। লেজুর বৃত্তির রাজনীতির বাইরে গিয়ে স্বাধীনভাবে নির্বাচনের সিদ্ধান্ত তার। আমি মনে করছি কোনো একটা মাদার সংগঠন থাকলে বা তাদের কিছু পারপাস হতে আমার এখানে ছাড়পত্র হইতে পারে বা ছাত্রবান্ধব কাজ করতে গিয়ে আমি কোথাও একটু বাধার সম্মুখীন হতে পারি। আমি একেবারে মোটামুটি ওই জায়গা থেকে ফ্রি হয়ে আসতে আমি মূলত স্বতন্ত্রভাবে আগাচ্ছি। দলের কোন্দল আরও স্পষ্ট হয় বহিষ্কৃত এই নেতার সাথে বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান সহ আরও কিছু নেতাকর্মীর প্যানেল ঘোষণায়। এই প্যানেলে জুলাই অভ্যুত্থানে অবদান আছে যাদের, তাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যোগ্যদের যুক্ত করার কথা জানানো হয়। শুরু থেকে এই জায়গাটাতে আগানো ছিল যে আমরা এমন একটা ইনক্লুসিভ প্যানেল করব যেখানে সকল দল মত সবার অংশগ্রহণ থাকবে। সেই জায়গা থেকে আমরা মূলত বাগছাস থেকে বেরিয়ে এই প্যানেলটা করার চেষ্টা করছি বা এই প্যানেলটা আমরা ঘোষণা দিচ্ছি। তবে দলে কোনো কোন্দল নেই দাবি করে বাগছাস নেতাদের দাবি, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণেই তারা নির্বাচনে প্যানেল দিচ্ছেন না। আমাদের দলীয় কোনো কোন্দলই নেই, একদমই আমরা দল থেকে যেই বক্তব্য আসবে, আমাদের যেই আলাপ, সেটা একদমই আমরা দিয়ে দিয়েছি যে আমরা প্যানেল দিচ্ছি না। এটা আমাদের সেন্ট্রাল কমিটির নির্দেশনা এবং আমরা এই জায়গা থেকে এর বাইরে যা করা যায়, একটা গণতান্ত্রিক একটা লড়াই হচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং এখানে যুক্ত হওয়ার জন্য যেভাবে যা করা যায় আমরা তা করছি। ডাকসু জাকসুতে হারের পর চাকসুতে স্বতন্ত্র প্যানেলে অংশ নেয়া বাগছাসের সাবেক ও বর্তমান নেতারা শিক্ষার্থীদের মন জয় করা চ্যালেঞ্জিং হবে বলেই মনে করা হচ্ছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। গেল বছরের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই শেরপুরে ফের দেখা দিয়েছে বন্যা। কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর উজানের ঢলের চাপে মহারশী নদীর বাঁধ ভেঙে দেখা দিয়েছে বন্যা। প্লাবিত জিনাইগাতি উপজেলা সদরের বাজারসহ নিম্ন অঞ্চল। পানির তীব্র স্রোতে ভেসে গেছে ঘরের আসবাব, তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত। অসময়ের আকস্মিক বন্যায় দিশেহারা বানভাসী মানুষ। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। 1988 সালের পর 2024 সালে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুর জেলাবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 7,000-এরও বেশি ঘরবাড়ি, পানিতে ডুবে নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভেসে যায় 1,500-এরও বেশি পুকুর ও ঘেরের মাছ। 2024-এর বন্যার ক্ষতি পুষে না উঠতেই আবারও আকস্মিক বন্যার মুখোমুখি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মানুষ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে উপজেলা সদরের বাজার সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তীব্র স্রোতে নদীর তীরবর্তী বেশ কিছু কাঁচাঘর ভেঙে ভেসে গেছে আসবাবপত্র। সবকিছু হারিয়ে পরিবার নিয়ে সড়কে আশ্রয় নিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। পরিস্থিতি খুব খারাপ, থাকার মতো কোনো জায়গাও নাই। যে একটা জায়গা থাকলে যে জমি জমা যে আছে, যেমন বাড়ি করবো তাও বন্ধ নাই। কি নদীর পারে যে সমস্ত বাসা বাড়ি আছে, সেই সমস্ত বাসা বাড়ি প্রত্যেক বছরই আমরা এই বন্যায় কষ্ট করি। কৃষি বিভাগ বলছে, পাহাড়ি ঢলে ঝিনাইগাতি উপজেলার অন্তত 200 হেক্টর রূপা আমন আবাদ পানিতে তলিয়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। দ্রুত সময়ে পানি না কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার শঙ্কা। স্থানীয়দের অভিযোগ, গেল বছরের বন্যায় ভয়াবহ ক্ষতির পর চলতি বছর কয়েক বস্তা জিও ব্যাগ ফেলে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ আছে বাঁধের বরাদ্দকৃত মাটি গোপনে বিক্রির। ভুক্তভোগী এলাকার বাসিন্দাদের দাবি টেকসই বাঁধ নির্মাণের। আজ বিগত কতদিন থেকে এই বাঁধ বিড়ি বাঁধ হইতেছে, এরা কিন্তু গাফলিতি করে বাঁধ দিতেছে। আজ 3 কামলা আসে, কাজ 5টা আছে, কাজ 10টা আছে, এইভাবে আজ দীর্ঘদিন নিয়ে চলে গেছে। আরো কয়েক বছর এই ঢলের সম্মুখীন হয়েছি, রক্ষা পেয়েছিলাম। এবার আর
পানির ইয়েতে রক্ষা পায় নাই। প্রতি বছরই এই মিলের সবাই মাপজোপ করে নিয়ে যায়, কিন্তু কোনো এই যে আপনার আজখানে 4 বছর নিয়ে বন্যা। এদিকে স্থানীয় প্রশাসন বলছে পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি আছে, মজুদ আছে পর্যাপ্ত শুকনো খাবার, এমনকি জরুরি পরিস্থিতিতে পানিবন্দীদের উদ্ধারে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের মধ্যে শুকনো খাবার সরবরাহ করার জন্য ব্যবস্থা করছি। একই সাথে এই এলাকায় আমাদের ঝিনাইগাতীর মহারশী নদীর যে শহর রক্ষা বাঁধ, সেটির স্থায়ী একটি বাঁধ নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিভিন্ন সময় পত্র দিয়েছি। আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা ও দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ও দীর্ঘস্থায়ী প্রতিকার নেয়ার দাবি সংশ্লিষ্টদের। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। কোমর সমান পানিতে ডুবে আছে স্কুলের মাঠ থেকে শ্রেণীকক্ষ। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম, বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, পাঠদান সচল রাখতে ক্লাস্টার ভিত্তিক ক্লাস ও বিশেষ পরীক্ষার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এনামুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিপন হোসেন। এটি কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, যশোরের অভয়নগর উপজেলার একটি বিদ্যালয়। ভবদহের সর্বগ্রাসী জলবদ্ধতায় এখন শতাধিক শিক্ষাঙ্গনের চিত্র এমনই। অভয়নগরের ডহর মশিয়াহাটি উত্তরপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। দোতলা ভবনের সামনে খেলার মাঠে কোমর সমান পানি, মাঠ নয় যেন ছোটখাটো পুকুর, শ্রেণীকক্ষেও পানি। তাই স্কুলে আসতে অনীহা অনেক শিক্ষার্থীর। স্বল্প সংখ্যক উপস্থিতি নিয়েই কোনো রকমে চলছে পাঠদান। শিক্ষকরা লড়ছেন অসম এক যুদ্ধে। আমাদের স্কুলে 3টা বিল্ডিং এর মধ্যে 2টা বিল্ডিং এ জল উঠে গেছে। পানিতে পা লেগে যেমন স্যাঁতসে থেকে আটকেতে এবং আমাদের চর্মরোগ দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা দিচ্ছে। ক্লাস করার জন্য সুষ্ঠু একটি সুন্দর বিল্ডিং দেওয়া হোক, যাতে আমরা সুন্দরভাবে ক্লাস করতে পারি, আমাদের পানিতে যেন ভোগান্তি না হয়। বর্ষা এলে জলাবদ্ধতা যেন ভবদহ অঞ্চলের নিয়তি। পানিতে ডুবে থাকে ঘরবাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান। এতে যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি নৌকা। কোথাও আবার ক্লাস চলছে মন্দিরে, কোথাও উঁচু কোনো বাড়ির বারান্দায়। এতে শিক্ষার্থীর উপস্থিতি কমেছে আশঙ্কাজনকভাবে। রোডের পাশে একটা বিল্ডিংয়ে রুম ভাড়া নিয়ে সেখানে জায়গা স্বল্পতা, তারপরেও সেখানে অনেক কষ্ট করে ক্লাস চালাচ্ছি। সাপ পোক সব ধরেন ঘরের ভিতরে উঠে টেবিলের কোনায় কোনায় এসে বসে থাকতেছে। এতে একটা মা বাবার চিন্তা আসে না স্কুলে আসলে। মেয়েদের ক্ষেত্রে আরও সমস্যা, আমাদের যেহেতু ওয়াশরুমটাও পানিতে তলিয়ে গেছে, তারপরে খাবার টিউবওয়েল মানে খাবার বিশুদ্ধ পানিরও অভাব হচ্ছে। আমরা চাই দ্রুত ভবদহ সমস্যাকে সমাধান করে আমাদের এই সমাধান স্কুল শিক্ষাদান পাঠদানকে সুসংহত করার চেষ্টা করতে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, পাঠদান সচল রাখতে ক্লাস্টার ভিত্তিক ক্লাস ও বিশেষ পরীক্ষার পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিশুদের সমস্যা হচ্ছে কোয়ালিটি এডুকেশনের জন্য। তো আমরা এর প্রেক্ষিতে আমরা এই মাটি ভরাটের জন্য আমরা আমাদের অধিদপ্তরে কি প্রক্রিয়া সমাধান হবে সে সমাধানের জন্য আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। আশা করি সুফল পাবো। কিন্তু মূল সমস্যা হচ্ছে এখানে স্থায়ী জলবদ্ধতা। আমাদের শিক্ষকগণ তাদের শিক্ষার্থীদের বাড়ি ভিজিট যেটা আছে সেইখানে পরামর্শ দিচ্ছেন, এবং কোনো জায়গায় ক্ষেত্রে আমাদের উঁচু মন্দিরে বা মসজিদে বা কোনো উঁচু বাড়িতে কিন্তু আমাদের এই ক্লাস্টার ভিত্তিক শিক্ষার কার্যক্রমটা চলমান আছে। ভবদহ অঞ্চলের মানুষ বছরের 4 মাসই কাটায় পানিতে। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। এত সমস্যায় শিক্ষা থেকে ছিটকে পড়ছে তাদের অনেকে। এখন যশোর। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণকারী ও মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ 66 জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা কয়েক ঘন্টায় অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়াতে পাহাড়ের চূড়ায় অভিযান চালায় তারা। এরপরে সেখান থেকে সময় চিরুনি তল্লাশি চালিয়ে একাধিক আস্তানা চিহ্নিত করার পাশাপাশি উদ্ধার করা হয় অপহরণকারী 66 জনকে, যার মধ্যে 23 জন নারী, 22 জন পুরুষ এবং 21 জন শিশু। অপহরণকারীদের চক্র দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানব পাচার করে আসছিল।
নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন। বিশ্বের সবচেয়ে বড় এই কূটনৈতিক সম্মেলনে এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ। জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সংকট ও শান্তি রক্ষায় দেশের অবস্থান নিয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের প্রত্যাশাও রয়েছে এই সফর ঘিরে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৮০তম পর্ব শুরু হয়েছে এমন এক সময়ে যখন বিশ্ব একাধিক সংকটে বিপর্যস্ত। জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক বৈষম্য আর যুদ্ধের অভিঘাতে ক্রমেই জটিল হয়ে উঠছে বৈশ্বিক পরিস্থিতি। এই বাস্তবতায় বাংলাদেশের অবস্থান এবার আগের চেয়েও বেশি কৌশলগত। এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অর্থনৈতিক বৈষম্য, ঋণ সংকট মোকাবেলায় বৈশ্বিক সমন্বয় এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। প্রতিবারই মিয়ানমারের পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের নাগরিকদেরকে ফেরত নেবে। সর্বশেষ 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য একটি আশ্বাস প্রদান করেছিল জান্তা সরকার, কিন্তু সেটি আসলে কোনো কার্যকর পদক্ষেপ তারা নিচ্ছে না। এটিকে বাস্তবায়ন করবার জন্য তারা নানানভাবে তালবাহানা করছে এবং পরিস্থিতি এখন এমন একটি পর্যায়ে গেছে যে এই দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে এই সংকটটি সমাধান করা আসলে আমার ধারণা সম্ভব নয়। এবারও বিশেষ গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা ইস্যু। ৮ বছর ধরে 11 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে মানবিকতার উদাহরণ তৈরি করেছে। তবে টেকসই সমাধান ছাড়া এই সংকট কেবল আন্তর্জাতিক নিরাপত্তার জন্যই নয়, দেশের উন্নয়ন কাঠামোর জন্য হুমকি হয়ে উঠেছে। এই বিষয়টি 30 সেপ্টেম্বরের রোহিঙ্গা সম্মেলনে সমাধান আসবে বলেও প্রত্যাশা প্রবাসীদের। যেহেতু আলোচনায় বসবেন, আমাদের বাংলাদেশ থেকে তো এটা রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করার জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে, সেটা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল না। আমি আশাবাদী যে এবার একটা উদ্যোগ নেওয়া হবে। 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি বিশেষ সভা করবেন বলে জানা গেছে। প্রবাসীরা মনে করছেন এই সভা থেকে প্রবাসীদের ভোটাধিকার ও নাগরিক অধিকার সংক্রান্ত একটি বাস্তব ঘোষণা এলে এটি হবে এই সফরের অন্যতম অর্জন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ শুধু কূটনৈতিক অর্জন নয়, বরং দেশের সার্বিক অগ্রগতির প্রতিফলন। এখন দেখার বিষয় বাংলাদেশের পক্ষ থেকে কী বার্তা উঠে আসে এবং তা কতটা প্রভাব ফেলে বিশ্ব রাজনীতিতে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মৌলভীবাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বাড়তি সব ধরনের সবজির দাম, আর কেজিতে 40 টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 টাকায়। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও প্রভাব নেই বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে সবজির আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, বাজারে সবজির সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। বলছেন যে বৃষ্টি হয়েছে প্রচুর এই কয়েকদিন থেকে, এবং বৃষ্টির কারণে অনেক সবজি কমে গিয়েছে। এবং এছাড়াও তারা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যে যানজট রয়েছে, সেই যানজটের কারণে সবজির যে পরিবহন সেগুলো আসতে অনেক দেরি হয়, যার কারণে অনেক সময় তারা সমস্যার মধ্যে পড়েন এবং সবজি আসতে আসতে অনেক সবজি নষ্ট হয়ে যায়, যার কারণে এর প্রভাব বাজারে কিন্তু পড়ে। যদিও শীতের সবজি কিছুটা বাজারে উঠেছে, বিশেষ করে টমেটো, চিচিঙ্গা, সিম, এই যে সমস্ত সবজিগুলো বাজারে উঠলেও কিন্তু তার প্রভাব কিন্তু বাজারে পড়েনি, অর্থাৎ দাম এখনো বাড়তির দিকে। সিম বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকা খুচরা পাইকারি পর্যায়ে, এবং সেটা খুচরা পর্যায়ে গিয়ে 150 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে যেখানে টমেটোর দাম 140 থেকে 60 টাকা বিক্রি হতো, এবং আজকে সেটা কমে গিয়ে পাইকারিতে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে, চিচিঙ্গা, বরবটি, কাঁকরোল, ঢেঁড়স, সবগুলো সবজিতে কিন্তু 10 থেকে 15 টাকা বা কোথাও কোথাও 20 টাকা বেড়েছে। কারণ হিসেবে তারা বলছেন বৃষ্টি হওয়ার কারণে এই সবজির দাম বাড়তির দিকে। এছাড়া কাঁচামরিচের দামের কথা যদি বলি, সেটা গত সপ্তাহে 120 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হতো, আজকে সেটা বেড়ে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং ভোক্তারা বলছেন যে বাজার পরিস্থিতি মনিটরিং এর জন্য সরকার বা ভোক্তা অধিকারের কোনো কার্যক্রম না থাকার কারণে অনেক ক্ষেত্রে খুচরা বাজারে এর দাম
দ্বিগুণ বা কোথাও কোথাও 3 গুণ হয়ে যাচ্ছে। এবং এই যদি বাজার তদারকি স্বাভাবিক থাকতো তাহলে হয়তো দামটা নাগালের মধ্যে থাকতো এবং ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। এই ছিল আমাদের মূল্যের বাজারে মৌলভীবাজার থেকে সবজির দরদাম জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। নেত্রকোনায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বর্ষাকালীন তরমুজ। কৃষকরা বলছেন ধানের থেকে তরমুজ চাষে যেমন খরচ কম, তেমনি স্বল্প সময়ে অধিক লাভজনক। তাই ধানের পাশাপাশি তরমুজ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন তারা। আর কৃষি বিভাগ বলছে উচ্চ ফলনশীল ফসল চাষে তরুণদের উৎসাহিত করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। রিফাত আহমেদ রাসেলের তথ্য, ছবিতে প্রতিবেদন। শত শত তরমুজ, যার এক একটির ওজন 4 থেকে 5 কেজি পর্যন্ত। অসময়ের তরমুজে বেশ সাড়া ফেলেছে নেত্রকোনার কৃষকদের মাঝে। কেন্দুয়ার পাথারিয়ার কৃষক মোহাম্মদ সুমন মিয়া চলতি বছর 40% জমিতে চাষ করেছেন বর্ষাকালীন তরমুজ। প্রথমবারেই বেশ ভালো ফলন পেয়েছেন তিনি। চাষাবাদে প্রায় 1 লাখ টাকা খরচ হলেও অন্তত 3 লাখ টাকা আয়ের আশা তার। এবছর আমি 40% আমাদের তরমুজ করছি। আল্লাহ রহমত, অনেক তরমুজ হয়েছে, অনেক ভালো তরমুজ হয়েছে। আমার তরমুজ দিয়ে কেমন হয় যে অনেকেই পাশাপাশি কৃষক ভাইরার সাথে আছে যে ফাঁসে দেয়া, তারা মনে হয় যে অনেক এই বলাবলি করতেছে যে আগামী বছর আমরা এই তরমুজ চাষ করবাম। কেন্দুয়ায় সুমন মিয়ার মতো সায়েমও তরমুজ চাষ শুরু করেছেন। ধান চাষে ফলন পেতে যেখানে 100 থেকে 120 দিন পর্যন্ত সময়ের প্রয়োজন, সেখানে বর্ষাকালীন তরমুজের ফলন পেতে সময় লাগে মাত্র 65 থেকে 70 দিন পর্যন্ত। স্বল্প সময়ে বেশি লাভজনক হয় অনেক কৃষকই আমন মৌসুমে ধানের পাশাপাশি তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। মোটামুটি আমার জমি আছে প্রায় 400 শতকের মতো। 400 শতকের মধ্যে 120 শতকে আমি তরমুজ চাষ করছি। হ্যাঁ, 120 শতকের মধ্যে মোটামুটি আমি লাভবানই। কৃষকরা জানান ধানের জমিতে প্রতি বছরই পোকামাকড় ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হন তারা। ফলে বিকল্প উচ্চ ফলনশীল ফসল হিসেবে বর্ষাকালীন তরমুজ নতুন আশার আলো দেখাচ্ছে তাদের। 2-3 একর জমিতে কিন্তু তরমুজ চাষ করেছে এবং তাদের অক্লান্ত পরিশ্রম এবং সুষ্ঠু পরিচর্যার কারণে এবছর মানে বাম্পার ফলন হয়েছে। ধান তরমুজ করছি 3 বিঘা জমিতে। 3 বিঘা জমিতে তরমুজ করাতে 4 কাঠা জমিতে তরমুজ একটু বৃষ্টির কারণে কম হয়েছে, আর 2 বিঘা জমিতে খুব ভালো বাম্পার ফলন হয়েছে। শীতকালীন তরমুজের থেকে বর্ষাকালীন তরমুজটা আমি মনে করি ফলনটা একটু বেশি এবং অল্প দিনের ফসল। কৃষি বিভাগের কর্মকর্তা জানান তরুণদের কৃষির প্রতি আগ্রহ বাড়াতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। পাশাপাশি নতুন ফসল চাষেও তাদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকদের আমরা উদ্বুদ্ধ করেছি, আমাদের উপজেলা কৃষি অফিস থেকে বীজ এবং সার সহযোগিতা প্রদান করেছি। পাশাপাশি আমার উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঝে মাঝে এখানে পরিদর্শন করতে আসে, আমি নিজেও মাঝে মাঝে এখানে পরিদর্শন করতে আসি। তো দেখা গেছে যে এখানে মোটামুটি তরমুজ আবাদ করতে গিয়ে কৃষক তেমন সমস্যা ফেস করে নাই, বিদায় এত সুন্দর ফলন হয়েছে। চলতি বছর নেত্রকোনার কেন্দুয়ায় প্রায় 3 একর জমিতে বর্ষাকালীন তরমুজের চাষ হয়েছে, যার বাজার প্রায় 10 লাখ টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে জয়পুরহাটের কানাইপুর গ্রাম, যেখানে বাসা বেঁধেছে বিরল প্রজাতির শামুকখোল। বছরের জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত বাসা বাঁধে এসব পাখি, আর স্থানীয়রা গভীর মমত্বে আগলে রেখেছে পাখিগুলোকে। রবিউল ইসলামের ক্যামেরায় মাজিদুর রহমানের প্রতিবেদন। পাখির কিচিরমিচির আর ডানার ঝাপটা মাতিয়ে রেখেছে জয়পুরহাটের কানাইপুকুর গ্রাম। সকালের সোনালি রোদ আর গধূলির মৃদু আলোয় ফুটে উঠেছে যাদের অপরূপ সৌন্দর্য। হঠাৎ দেখে মনে হবে গাছের থোকায় থোকায় ফুটে থাকা সাদা ফুল। সারা বছর পাখির এই কলরব না থাকলেও বছরের জুন মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত কানাইপুকুর গ্রামের সোভান মণ্ডলের পুকুর পাড়ে তেঁতুল গাছে দল বেঁধে আসে বিরল প্রজাতির এসব শামুকখোল। পাখিগুলো আমাদের ভালো লাগে, আমাদের মানে ঘুম ভাঙে এই পাখির ডাকে, আবার ঘুম আসে এই পাখির ডাকেই। পাখিগুলো প্রায় 1.5 যুগ ধরে আমাদের এখানে আছে, তো আল্লাহর অশেষ রহমতেই ওরা এখানে আসিছে, এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া। কানাইপুকুরে প্রায় 1 যুগ ধরে বাস করছে এসব পাখি।
নিরাপদ আশ্রয় আর গ্রামবাসীর ভালোবাসায় এই গ্রামে পাখির সংখ্যা ছাড়িয়েছে 25 থেকে 30,000। নিজেদের জায়গায় গড়ে ওঠা এসব পাখির নিরাপত্তা দিচ্ছে গোটা গ্রামের মানুষ। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরাও। পাখিগুলা আমরা লোকালভাবে নিরাপত্তা দিই, কিন্তু সরকারিভাবে যদি পাখিগুলোকে একটু নিরাপত্তা দিত আমরা আর একটু উপকৃত হতাম। এখানে আসার পর দেখি যে পাখিদের একটা সমারোহ বলা চলে আর কি। তো এটা দেখা অনেক ভালো লাগতেছে আমাদের যে এরকম পাখি এই গ্রামের মধ্যে এখানে আছে। পরিবেশ প্রেমীরা বলছেন আগের তুলনায় এই এলাকায় অনেকটাই কমেছে পাখির আগমন। ফসলে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারে খাদ্য সংগ্রহ করতে পারছে না অতিথি পাখিরা। এখন দেখা যাচ্ছে যে অনেক পাখি আগে যেমন আসতো তেমনটি আসছে না, কারণ খাদ্যের ক্ষেত্রে পাখিগুলো যখন খায়, তারা যখন জমিতে পড়ে বা বিভিন্ন থেকে দেখে বিভিন্ন কীটনাশক ব্যবহার হচ্ছে যেখানে পর্যাপ্ত, ফলে কিন্তু পাখিগুলোর জীবনহানি ঘটছে। একটা আইন হয়তো হয়েছে যে পাখি মারা যাবে না, কিন্তু সে বিষয়ে জনগণকে কিন্তু সেভাবে সচেতন করা হচ্ছে না। পাখি প্রেমীরা বলছেন বন্য প্রাণী রক্ষায় সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন। পাখি প্রেমীরা মনে করছেন জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। পরিবেশবিদরা বলছেন এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই সজাগ হওয়া দরকার। জয়পুরহাট থেকে মাজিদুর রহমান, এখন। গণহত্যার অভিযোগে ইসরায়েলকে দোষী করে প্রকাশিত তদন্ত প্রতিবেদন বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন গণহত্যার বিচার নিশ্চিতে ভুক্তভোগী রাষ্ট্র ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যৌথভাবে এগিয়ে যাওয়া জরুরি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। সবচেয়ে গুরুতর যুদ্ধ অপরাধ গণহত্যা। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলার পরও গাজায় চালানো সেই গণহত্যা থেকে ইসরায়েলকে পিছু হটানো সম্ভব হয়নি। প্রথমবারের মতো ইসরায়েলকে দায়ী করে প্রতিবেদনও প্রকাশ করেছে জাতিসংঘের নিযুক্ত 3 সদস্যের আন্তর্জাতিক তদন্ত কমিশন। এমনকি গণহত্যায় প্ররোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অভিযুক্ত করা হয়েছে। তবে এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এখন প্রশ্ন হলো, গণহত্যা আসলে কি? গুরুতর এই যুদ্ধাপরাধ প্রমাণিত করা হয় কিভাবে? এক্ষেত্রে দেখা গেছে 1948 সালে জাতিসংঘের গৃহীত কনভেনশনে গণহত্যাকে একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সেই হিসেবে দিনের পর দিন এসব অপরাধ প্রকাশ্যেই করে যাচ্ছে ইসরায়েল, যার সাক্ষী পুরো বিশ্ববাসী। তবুও আদালতে এসব অপরাধ প্রমাণ করা অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। Proving genocide is one of the most demanding tasks in international criminal law. Prosecutors have to show not only that certain acts occurred, and that can be mass killing, forced displacement, starvation, and so on, but that they were carried out with the specific intent to destroy in whole or in part a protected group. এখন পর্যন্ত 3টি গণহত্যা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। এর মধ্যে রয়েছে 1970-এর দশকে কম্বোডিয়ান খেমার রোজ কর্তৃক সংখ্যালঘু চাম এবং ভিয়েতনামি সহ আনুমানিক 17 লাখ মানুষকে হত্যার ঘটনা, যে মামলায় বছরের পর বছর বিতর্কের পর 2018 সালে কম্বোডিয়ার খেমার রোজের 2 নেতাকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া 1995 সালে বসনিয়ায় স্রেব্রেনিকা গণহত্যার রায় হয়েছে 2007 সালে। আর 1994 সালে রুয়ান্ডায় তুৎসিদের গণহত্যার রায়ে বড় অবদান ছিল দেশটিরই ট্রাইব্যুনালের। এসব রায় নজির স্থাপন করেছে যে গণহত্যার বিচার নিশ্চিতে যৌথভাবে এগিয়ে যেতে হয় ভুক্তভোগী রাষ্ট্র ও জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। Cases that have found genocide have come from the ICTR, the Rwanda Tribunal, which issued 61 convictions, many for genocide. The ICJ has made rulings in relation to genocide, notably in its 2007 ruling in Bosnia and Serbia. Genocide is occurring. এসব দিক বিবেচনায় গাজায় গণহত্যা ইস্যুতে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে আনা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন আইন বিশেষজ্ঞরা। So this report is legally momentous. It's the first time a UN-mandated body has concluded that Israel is committing genocide based on direct evidence, such as public statements from senior officials and circumstantial evidence drawn from the military campaign itself.
বর্তমানে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে ছাড়াও মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যার জন্য জান্তা সরকারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলা এবং দারফুরে গণহত্যা চালানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সুদানের করা মামলা আন্তর্জাতিক বিচার আদালতে চলমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সৌদি আরব পাকিস্তানের মধ্যে হওয়া নতুন প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক ও ভূরাজনৈতিক উত্তেজনার গতিবিধিতে ব্যাপকভাবে প্রভাব ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এমনকি চুক্তিটিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও দেখছে বিরোধী দল কংগ্রেস সহ অনেকে। তৌহিদুর রহমানের আরও একটি প্রতিবেদন। একদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য উত্তেজনা, এর মধ্যেই সম্প্রতি কাতারে হামলা চালিয়ে আগুনে ঘি ঢেলেছে ইসরায়েল, যার কারণে নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো। অন্যদিকে চলতি বছরের এপ্রিল মাসে পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনার জেরে মে মাসে 4 দিনের সংঘাতে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তানের মধ্যে বৈরিতা চরম পর্যায়ে নিয়ে গেছে। এমন পরিস্থিতিতে নিজ দেশের নিরাপত্তা জোরদার ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হল সৌদি আরব ও পাকিস্তান। কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করলেন শেহবাজ শরীফ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর আওতায় পাকিস্তান কিংবা সৌদি আরব যে দেশি আক্রমণের শিকার হোক না কেন, সেই আক্রমণকে দুই দেশের উপরই আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ, যা দুই মিত্র দেশের মধ্যে চলমান প্রায় 8 দশকেরও পুরনো সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। Saudi Arabia and Pakistan had in the past these defense cooperation arrangements in place, and it has been a traditional relationship. সিডনি ইউনিভার্সিটি অব টেকনোলজির দক্ষিণ এশিয়ার নিরাপত্তা গবেষক মোহাম্মদ ফয়সাল মনে করছেন, এই চুক্তি পাকিস্তানের জন্য একটি টেমপ্লেট হিসেবে কাজ করতে পারে, যা ভবিষ্যতে দেশটিকে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার সুযোগ করে দিবে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তির ফলে ভারত পাকিস্তানের ভবিষ্যতের গতি প্রকৃতি আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি চুক্তিটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও অভিহিত করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস। কারণ সৌদি আরবের মতো দেশগুলো যাতে পাকিস্তান থেকে দূরে থাকে, তার জন্য বহু আগে থেকেই তৎপর ভারত। এমনকি গত এপ্রিলে নরেন্দ্র মোদীর সৌদি আরব সফর থেকেও সেই আভাস মিলেছিল। তবে মোদী প্রশাসন বলছে, এই চুক্তি সম্পর্কে আগে থেকেই অবগত তারা। এদিকে চুক্তির ফলে বৈশ্বিক উত্তেজনা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই যেমন সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে পাকিস্তানের। একইভাবে পাকিস্তানের চিরশত্রু ভারতের সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়তে পারে সৌদি আরব। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কলার উচ্ছিষ্ট থেকে উৎপন্ন হচ্ছে টেক্সটাইল সামগ্রী। শুনতে অবাক লাগলেও এটি সম্ভব করেছেন তাইওয়ানের উদ্যোক্তা নেলসন ইয়াং। প্রাথমিক অবস্থায় থাকলেও যথাযথ আন্তর্জাতিক স্বীকৃতি পেলে উদ্যোগটি সফলতা পাবে বলে মনে করেন তিনি। বিশ্ববাসীও পরিচিত হবে সম্পূর্ণ প্রাকৃতিক টেক্সটাইল পণ্যের সঙ্গে। অর্ণব প্রসাদের প্রতিবেদন। কলার পাতা বা কলার গাছের অংশ কেটে গ্রাম্য অনুষ্ঠান বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশনের রীতিনীতি রয়েছে অনেক দেশে, কিন্তু কলা গাছের বাতিল ও পচে যাওয়া অংশকে না ফেলে সেগুলোকে প্রক্রিয়াজাত করে বানানো হচ্ছে চামড়ার তৈরি সামগ্রী। শুনতে অবাক লাগলেও এটিই করে যাচ্ছেন তাইওয়ানের উদ্যোক্তা নেলসন ইয়াং। খাবার ও পণ্য একই জায়গা থেকে পাওয়া যেতে পারে। 2008 সালে ইউরোপিয়ান জুতা নির্মাণকারী একটি প্রতিষ্ঠানের এই কথাটি মনে গেঁথে যায় নেলসন ইয়াংয়ের। এরপর থেকেই শুরু হয় ভাবনা। তারপর নিজের অক্লান্ত প্রচেষ্টা ও অসম্ভব বুদ্ধিমত্তার সমন্বয়ে গড়ে তোলেন ফার্ম টু ম্যাটেরিয়াল নামে একটি প্রতিষ্ঠান, যারা কলা গাছের মধ্যভাগ সংগ্রহ করে সেগুলোকে তন্তুতে রূপান্তর করেন।未来可以做到一整双鞋子都是天然的材料，就是木质纤维素或一些植物性蛋白或动物性蛋白出来的一整双鞋子。因为这种鞋子呢，你要去做掩埋，它会完全。ভবিষ্যতে শতভাগ প্রাকৃতিক জুতা তৈরি করতে চান নেলসন ইয়াং, কেননা এ জাতীয় জুতা ব্যবহারের পর ফেলে দিলে তা মাটির সঙ্গে মিশে গ্লুকোজ উৎপন্ন করে, যা প্রকৃতির জন্য দারুণ উপকারী। শোষণ সক্ষমতা, পানি সাশ্রয় ও সরবরাহের স্থিতিশীলতা বিবেচনায় প্রচলিত তুলার চেয়ে অনেক বেশি কার্যকরী কলা থেকে পাওয়া তন্তু।
এমনটাই জানান তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের পরিচালক। 不过还要打进国际市场的话，还是需要一些像第三方认证啊，还有 LCA 的报告。我们的建议是，它可以建立自己香蕉丝的一个。 ফলমূল উৎপাদনের জন্য বরাবরই বিখ্যাত তাইওয়ান। প্রচুর পরিমাণ কলা বিদেশে রপ্তানি করায় দেশটিকে কলার রাজ্য হিসাবেও চিনেন অনেকে। বর্তমানে নেলসন ইয়াংয়ের উদ্যোগটি জনপ্রিয়তা পেলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে তাইওয়ানের শিল্প জগতে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে উন্নত সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ নেয়ার অভিযোগ। যানজট যেন রাজধানীর গলার কাটা, আইন ভাঙার শীর্ষে বাস, বলছে ট্রাফিক্স, কার্যকর উদ্যোগের তাগিদ। ডাকসু জাকসুর তিক্ত অভিজ্ঞতায় চাকসুতে প্যানেল দেয়নি বাকচাষ, প্রশাসনের পক্ষপাতকে দুষছেন সংগঠনের নেতারা। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান, মানব পাচারকারীদের আস্তানা থেকে শিশুসহ ৬৬ জন উদ্ধার। এবং এশিয়া কাপে আফগানিস্তানকে ৬ উইকেটে হারালো শ্রীলঙ্কা, লঙ্কানদের নাটকীয় জয়ে সুপার 4-এ বাংলাদেশ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।